Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সালটা ছিল 1673। গঙ্গা নদীর ডান তীরে ফরাসি উপনিবেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এই চন্দননগর শহর। জগদ্ধাত্রী পুজোর জন্য জগৎ বিখ্যাত এই চন্দননগর। তবে শুধু জগদ্ধাত্রী পুজোই নয়, এখানে আছে আরও কিছু দ্রষ্টব্য স্থান, যা আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো। এছাড়াও আমি তোমাদের জানাবো তোমরা এই ঐতিহাসিক শহরে কিভাবে আসবে, এখানে আসলে কোথায় খাবে ইত্যাদি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। সাহিত্যের ইতিহাস প্রণেতা এবং ঐতিহাসিকরা মনে করেন একসময় এই জনপদে চণ্ডীর মন্দির ছিল, তাই এই অঞ্চলকে বলা হতো চণ্ডীর নগর। এই চণ্ডীর নগর থেকেই নাকি চন্দননগর নামের উৎপত্তি হয়েছে। তবে এ নিয়ে দ্বিমত রয়েছে। একসময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। ইংরেজ শাসিত কলকাতার সঙ্গে পাল্লা দিয়েছে ফরাসি শাসিত চন্দননগর। কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্র্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার। ফরাসি আমলে চন্দননগরের প্রভূত উন্নতি হয়। রাস্তাঘাট, নিকাশি সবেতেই ফরাসি দক্ষতার পরিচয় পাওয়া যায়। এমনকি ফরাসি উপনিবেশ হওয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরাও এখানে আশ্রয় নিতেন। বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে এই শহরের ফটকগোড়া এলাকায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও একাধিকবার এই শহরে এসে থেকেছেন। চন্দননগর আসবে কিভাবে? এই শহর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত। এখানে আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেন পথ। হাওড়া স্টেশন থেকে আপে ব্যান্ডেল লোকাল, বর্ধমান মেন লোকাল, মেমারি লোকাল, কাটোয়া লোকাল ইত্যাদি ট্রেনে করে মাত্র 50 মিনিটের মধ্যে তোমরা চলে আসতে পারবে চন্দননগর স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পেয়ে যাবে অটো কিংবা টোটো। যে কোনো একটি টোটো ধরে মাত্র 10 মিনিটের মধ্যে চলে আসতে পারো চন্দননগর স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে সর্বপ্রথম আমরা ঘুরে নেব চন্দননগর রানীঘাট। জগদ্ধাত্রী পুজোর পর সব প্রতিমাগুলি এই ঘাটেই বিসর্জন হয়ে থাকে। এছাড়া এই ঘাটের মাধ্যমেই গঙ্গার এপার থেকে ওপারে যাবার সুব্যবস্থা আছে। চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড রোড। এই রাস্তাটি এতই সুন্দর ও শান্ত প্রকৃতির যে তোমাদের হাঁটতে কোনো রকম অসুবিধা হবে না। এমনকি একবার এলে তোমাদের বারবার আসতে মন চাইবে। এই রাস্তার ধারে বসে তোমরা গঙ্গা নদীর বয়ে চলা উপভোগ করতে পারবে। চন্দননগর স্ট্র্যান্ড রোডের এই রাস্তাটিতে তোমরা অসংখ্য বসার জায়গা পেয়ে যাবে। এই মুহূর্তে আমি সেরকমই একটি বেঞ্চে বসে আছি। এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে মন্দ লাগবে না তোমাদের। চারিদিক গাছপালায় মোড়া, অফুরন্ত হাওয়া ও খোলামেলা পরিবেশ তোমাদের মুগ্ধ করতে বাধ্য। স্ট্র্যান্ড রোডে হাঁটতে হাঁটতে সবার প্রথমেই তোমাদের চোখে পড়বে এই বিশাল ক্লক টাওয়ারটি।
1880 সালে ফরাসিদের দ্বারা নির্মিত হয় এই ক্লক টাওয়ারটি। তখন এই নগরী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একটি ঘাঁটি। সুপ্রাচীন এই ক্লক টাওয়ারটি আজও দাঁড়িয়ে আছে কত সময় অসময়ের সাক্ষী হয়ে। ক্লক টাওয়ারটি দেখে এরপর আবারও স্ট্র্যান্ড রোড ধরে এগিয়ে চললাম। দেখতে পেলাম রবীন্দ্র ভবন। চন্দননগরের বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই রবীন্দ্র ভবনে। এসি, নন এসি দুরকম ব্যবস্থাই আছে এই রবীন্দ্র ভবনে। পুনরায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম চন্দননগর কলেজ। এই কলেজ 1862 সালে একজন ফরাসি ক্যাথলিক মিশনারি রেভ ম্যাগলয়ার বার্থার্ট দ্বারা প্রতিষ্ঠিত। তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন গভর্নর জেনারেল জোসেফ ডুপ্লেক্সের স্মৃতির উদ্দেশ্যে। চন্দননগর কলেজ দেখার পর এখন আমরা ঘুরে নেব চন্দননগরের বিখ্যাত জোড়াঘাট। চন্দননগর স্ট্র্যান্ড বলতে সবার প্রথমে এই ঘাটটির কথাই সবার চোখে ভেসে ওঠে। স্ট্র্যান্ডের সবথেকে পুরনো ও ঐতিহ্যময় দ্রষ্টব্য এই ঘাট। অথচ এই ঘাট তৈরি করেননি কোনো ফরাসি, তৈরি করেছিলেন একজন বাঙালি। দুর্গাচরণ বাবু ছিলেন প্রাচীন চন্দননগরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী। চন্দননগরের ইতিহাসে তিনি একজন কিংবদন্তি এবং বাঙালি হয়ে ব্যবসা করে তিনি বিদেশিদেরও চাকরি দিয়েছিলেন এবং প্রথম বাঙালি হিসেবে ফ্রান্সের লা লিজিয়ান ডি হনার সম্মানে সম্মানিত হন তিনি। দুর্গাচরণ বাবুর মৃত্যুর পর তার পুত্র শ্যামাচরণ রক্ষিত 1921 সালে বাবার শেষ ইচ্ছে পূরণের উদ্দেশ্যে এই জোড়াঘাট নির্মাণ করেন। চন্দননগর জোড়াঘাটটি দেখার পর রাস্তা ক্রস করে এরপর আমরা দেখে নেব চন্দননগর চার্চ। বর্তমানে এই চার্চ পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে আছে। বেশিরভাগ সময় এই চার্চটি বন্ধ থাকলেও এই চার্চের ওপেনিং টাইম আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। অপূর্ব সুন্দর এই চার্চের নির্মাণ কাজ শুরু হয় 1875 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1884 সালে। এই চার্চটির নাম স্যাক্রেড হার্ট চার্চ, যার বাংলা অর্থ পবিত্র হৃদয় গির্জা। এই চার্চটি ইন্দো ফ্রেঞ্চ স্থাপত্য শৈলীর একটি খাঁটি নিদর্শন। চার্চের আর্কিটেকচারটিও কিন্তু খুবই সুন্দর। ভেতরে আসলে তোমরা দেখতে পারবে একটি বড় প্রেয়ার হল। শান্ত নিরিবিলি এই চার্চ তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। চার্চের বাইরে একটি খুবই সুন্দর ফুলের বাগানও রয়েছে, যেখানে নানান রঙের ফুল তোমরা দেখতে পারবে। স্ট্র্যান্ড রোড থেকে চার্চ আসার পথে তোমরা রাস্তার দুই প্রান্তেই দেখতে পারবে নানান স্থাপত্য, যা এই জায়গাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। চন্দননগর চার্চ দেখার পর পুনরায় ফিরে আসো চন্দননগর স্ট্র্যান্ড রোডে। একটু হাঁটলেই দেখতে পারবে ডুপ্লেক্স হাউস বা ইনস্টিটিউট দি চন্দননগর। এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামটি পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো মিউজিয়ামগুলির মধ্যে অন্যতম। মিউজিয়ামটির রক্ষণাবেক্ষণ ও কালেকশনের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ সরকার।
পূর্বে এই ভবনটি গভর্নর জেনারেল জোসেফ ডুপ্লেক্সের বাড়ি ছিল, যা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই মিউজিয়ামটির প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। মিউজিয়ামে প্রবেশের টিকিটটি কেটে তোমাদের একটি লকারে নিজেদের ফোন জমা রাখতে হবে। বাইরে থেকে ফটো বা ভিডিও করতে পারলেও এই মিউজিয়ামের ভেতরের অংশে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ। অতি সামান্য এন্ট্রি ফি দিয়ে তোমরা দেখে নিতে পারো তখনকার ফরাসি, পর্তুগিজ, মুঘল ও আরও নানান ঐতিহাসিক নিদর্শন। প্রাচীন ফ্রান্সের যুদ্ধে ব্যবহার হওয়া নানান অস্ত্রাদি, তখনকার সময় ব্যবহৃত নানান আসবাবপত্র, নানান মূল্যবান অ্যান্টিক্স, বিভিন্ন চিঠি, মুদ্রা, নানান প্রাচীন শিলালিপি ও মূর্তি এবং আর্ট গ্যালারিতে ভরা এই মিউজিয়ামটি ঘুরতে ঘুরতে কখন সময়ের কাঁটা এগিয়ে যাবে তা বুঝতেই পারবে না। বৃহস্পতিবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটি বাদে এই মিউজিয়ামটি সকাল 11:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামটি দেখার পর চলে আসো মিউজিয়ামের ব্যাক সাইডে। এদিকে রয়েছে একটি বিশাল বড় বাগান, যেখানে বসে তোমরা শান্ত ও ঠান্ডা পরিবেশে বিশ্রামও নিতে পারো এবং অনুভবও করতে পারো তৎকালীন ফরাসি আমলের অভিজাত্য। ডুপ্লেক্স হাউস দেখে আবার স্ট্র্যান্ড রোড ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্ক দেখার পর কিছু দূর এগোলেই গঙ্গাবক্ষে দেখতে পারবে ভাষা শহীদ মিনার। 1971-এর বাংলাদেশ যুদ্ধের সময় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই স্তম্ভটি নির্মিত। ভাষা শহীদ মিনারের ঠিক পাশেই দেখতে পারবে পাতাল বাড়ি। প্রাচীন এই বাড়িটির অর্ধাংশ দেখতে পারবে রাস্তাটির নিচের দিকে খানিকটা নদীতে নিবর্জিত। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, তাই তার লেখা নানান রচনায় পাতাল বাড়ির উল্লেখ আছে। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাড়িটিতে এসে অনেকবার থেকে গেছেন। চন্দননগর চার্চ থেকে সোজা 5-7 মিনিট মতো এগোলেই চলে আসতে পারবে প্রাচীন নন্দ দুলালজিউ মন্দিরে। ফাঁকা জনমানবহীন দোচালা এই মন্দিরটি দেখে হয়তো অন্য 4টি মন্দিরের মতোই লাগবে, কিন্তু এতক্ষণ যে নিদর্শনগুলি দেখলে তাদের মধ্যে সবথেকে প্রাচীন এই মন্দিরটি। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী 1740 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। 1757 সালে ফরাসি যুদ্ধের আগে লর্ড ক্লাইভ এই মন্দিরে লুট করে এবং গোলাবর্ষণও করেন। সেই সময় চন্দননগরে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ চলছিল, যা ব্যাটেল অফ চন্দননগর নামেও পরিচিত। মন্দিরটি বন্ধ থাকায় বিগ্রহ আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, সেই জন্য সাইডে একটি ছবিতে তোমাদের বিগ্রহটি ভালো করে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমরা চলে এলাম চন্দননগর লাইব্রেরি, যার আরেক নাম নিত্যগোপাল স্মৃতি মন্দির। স্ট্র্যান্ড রোড ধরে হেঁটেই চলে আসতে পারবে এই লাইব্রেরিতে। শতাব্দী প্রাচীন এই লাইব্রেরির ইউরোপীয় স্থাপত্যশৈলী দেখলে অবাক হবে তোমরাও। যদুনাথ পালিত বলে এক ব্যক্তি 1873 সালে প্রতিষ্ঠা করেন এই লাইব্রেরি। এছাড়াও তিনি মহেন্দ্রনাথ নন্দী ও মতিলাল শেঠের সাথে এখানে একটি থিয়েটারও নির্মাণ করেন, যা আজও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। শুধু ঘুরলে তো হয় না, সাথে লাগে পেট পুজো। কিন্তু চন্দননগর এলে খাবে কোথায়? চন্দননগর জোড়াঘাট থেকে যে রাস্তাটি চন্দননগর চার্চের দিকে চলে গেছে,
সেই রাস্তার দুই ধারেই কিন্তু তোমরা খাবারের নানান স্টল পেয়ে যাবে। এছাড়াও তোমরা সূর্যকুমার মোদকের বিখ্যাত জলভরা, ভূতের রাজা দিল বরের থালি কিংবা জলের ওপর ভাসমান জলশ্রী রেস্টুরেন্টেও তোমরা খাবার খেতে পারো। সো গাইজ, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।